এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেদের গ্রুপ ডি পরীক্ষা তোমাদের অনগোয়িং। তো এর জন্য কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশন যাদের আপকামিং শিফটগুলোতে পরীক্ষা আছে তাদের জন্য করানো হচ্ছে। তো প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার কিন্তু এই ক্লাসটাকে দেখে যাবে বা লাস্ট মিনিট সাজেশনের যে সিরিজটা চলছে সেটা কিন্তু দেখে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ব্রেক কষার পর সেটা 4 মিটার পার সেকেন্ড হারে ধীর গতিতে নেমে গেল। ঠিক আছে, এক্ষেত্রে থামতে কত সময় লাগবে, এটা কিন্তু আমাদের অঙ্ক। দেখো আজকের যে অঙ্কগুলো আছে একটু সলিউশন বেস আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। দেখো প্রথমে আমরা সলিউশনে যাই। দেখো সলিউশনে কি বলছে, সলিউশনে বলছে যে টাইম ইকুয়ালস টু, ঠিক আছে, এখানে আমি দেখো পুরোটা কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করছি যে টাইম, আর এখানে ভি মানে কি, দেখো তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে ভি মানে কি। এক্ষেত্রে কিন্তু তোমার হয়ে যাবে ভি মানে কিন্তু তোমার যেটা আমরা বলতে পারি, দেখো এক্ষেত্রে আমাদের প্রথমে ডেটাগুলোকে আরেকবার বুঝতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে ডেটাতে দেখো কি বলেছে, এটাতে কিন্তু 20 মিটার পার সেকেন্ড বলেছে, অর্থাৎ এটা কি বলেছে, এটা কিন্তু তোমার গতি বলেছে। ঠিক আছে, আর এখানে দেখো কি বলেছে, এটা কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, অর্থাৎ এইখানেই কিন্তু অঙ্কটাকে এরা ঘুরিয়েছে। এটা কিন্তু ত্বরণ বলেছে বা এ বলেছে। আচ্ছা আমরা কিন্তু দেখো এই যে যখন ত্বরণ পরিবর্তন হয় বা বেগের পরিবর্তনের ফলে ত্বরণও পরিবর্তন হয়, তার কিন্তু একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা কি ছিল, সূত্রটা কিন্তু ছিল যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদেরকে দেখো এক্ষেত্রে ইউ এর কিন্তু কোনো ভ্যালু নেই। ঠিক আছে, শুধুমাত্র কি আছে, ভি আছে, আর কি আছে, আর কিন্তু তোমার হচ্ছে এ আছে আর টি আছে। এইবার কিন্তু আমাদেরকে অঙ্কটা এইভাবে সাজাতে হবে। দেখো এক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা হবে যে টাইম ইকুয়ালস টু কী করতে হবে না, টাইম ইকুয়ালস টু কিন্তু ভি, অর্থাৎ আমাদের ভি কত, অর্থাৎ আমাদের ভি কিন্তু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর আমাদের যে এ আছে সেটা কত, ত্বরণ কিন্তু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কী করতে হবে, এই 20কে কিন্তু তোমার হচ্ছে না ভাগ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। তো আলটিমেটলি ফর্মুলা কিন্তু হচ্ছে যে টি ইকুয়ালস টু ভি বাই এ। তোমরা কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে। দেখো একটু হাই লেভেল রাখার চেষ্টা করেছি, যেহেতু তোমাদের পরীক্ষার যে কোশ্চেন সেগুলো কিন্তু মোটামুটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসডই হচ্ছে, 70 to 80% কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই হচ্ছে। তো যত কিন্তু তোমাদের শিফটগুলো এগোবে, যত কিন্তু দিন এগোবে, তত কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু বাড়বে, সেরকমভাবে কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে। তো দেখো কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি করলে কিন্তু হয়ে যাবে 5 সেকেন্ড। তোমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, 5 সেকেন্ড। আশা করি বোঝাতে পেরেছি, কারণ কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো কি বলেছে পরবর্তী প্রশ্ন, যে কোনো বস্তুর ওপরে 5 কেজি এবং 5 কেজি ভর, কোনো বস্তুর ওজন হচ্ছে, ওজন না ভর 5 কেজি এবং বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তার গতিশক্তি কত হবে। দেখো এক্ষেত্রে গতিশক্তি বের করতে বলেছে। তো গতিশক্তি বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, দেখো গতিশক্তি বের করতে গেলে কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখো কাইনেটিক এনার্জি আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কী হয়, হাফ ইন্টু এম ভি স্কোয়ার হয়ে থাকে। আচ্ছা এবার এই যে ফর্মুলা, এখানে কি করতে হবে, এখানে কিন্তু হাফ, এম কত বলেছে, এম বলেছে 5, আর কিন্তু কি করতে হবে 10 স্কোয়ার। আমি আশা করি সকলেই পারবে যে 10 স্কোয়ার করলে আমরা জানি কিন্তু কত হয় না 100 হয়, 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 50। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে 250 জুল। কোথায় আছে, অপশান বি, আর এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে আমি ফিজিক্সের যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলোকে আগে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, দেখো এবার দেখো এখানে দেখো আমি এখানে এক্সপ্লেনেশনও করে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু দেখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 5 সেকেন্ড যদি বয় আর 10 এম্পিয়ার রেজিস্টারে কত তাপ উৎপন্ন হবে। দেখো এটা কিন্তু হিটিং এফেক্ট থেকে অঙ্কটা দিয়েছে। দেখো হিটিং এফেক্টের কিন্তু ইলেকট্রিসিটির ফলে যে তোমার তাপটা তৈরি হয় তার কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি, যে এইচ ইকুয়ালস টু কিন্তু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, আচ্ছা এখানে আই মানে কত, এখানে আই মানে কিন্তু হচ্ছে কারেন্ট, তোমরা কিন্তু সকলেই জানো, এগুলো কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। আচ্ছা এবার দেখো এখানে আর কত, আর কিন্তু বলেছে 10, আর সময় কত বলেছে, সময় কিন্তু বলেছে 5 সেকেন্ড। তো 2কে স্কোয়ার করলে হবে 4, এটা হচ্ছে 10, আর এটা কিন্তু হচ্ছে 5। তো আলটিমেটলি অ্যান্সার কত হচ্ছে, আলটিমেটলি অ্যান্সার কিন্তু হবে যে 200 জুল কিন্তু কী হবে না তাপ উৎপন্ন হবে। আর তাপের যেটা একক সেটা আমরা সকলেই জানি জুলে কিন্তু প্রকাশ করা হয়, তাই অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু এক্সপ্লেনেশনটাও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটি তরঙ্গের গতিবেগ 300 মিটার পার সেকেন্ড এবং কম্পাঙ্ক যদি 60 হার্জ হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো এক্ষেত্রে কিন্তু এর একটা ফর্মুলা আছে। সবার প্রথমে মনে রাখতে হবে তরঙ্গ দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। তরঙ্গ বেগকে কী বলা হয়, ভি বলা হয় বা ভেলোসিটি বলা হয়, আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ককে কিন্তু কী বলা হয় না হার্টজ বলা হয়। আচ্ছা এবার দেখো এর কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে তরঙ্গ বেগ সমান সমান কী হয়, তরঙ্গ বেগ সমান সমান কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কী হয়, ইন্টু কিন্তু ফ্রিকোয়েন্সি হয়। এবার দেখো আমাদের কিন্তু তরঙ্গ বেগটা চাইনি, আমাদের কী চেয়েছে, আমাদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে
এটাকে এই পাশে নিয়ে যেতে হবে আর v/f করতে হবে। অর্থাৎ তরঙ্গ যদি কখনো দৈর্ঘ্য চায় তার ডাইরেক্ট ফর্মুলা কিন্তু হচ্ছে যে ল্যামডা ইকুয়ালস টু v/f, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে v কত, এক্ষেত্রে আমাদের v কিন্তু হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, আর কত কম্পাঙ্ক, 60 হার্জের কম্পাঙ্ক আছে। তো কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি করলে কিন্তু হয়ে যাবে 5, ঠিক আছে। এবার দেখো তরঙ্গ দৈর্ঘ্যের যে একক সেটা কিসে প্রকাশ করা হয়, সেটা কিন্তু অ্যামস্ট্রংয়ে প্রকাশ করা হয়, সরি মিটারে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু 5 মিটার আমাদের কী হবে, 5 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি বস্তু 2 মিটার উচ্চতা থেকে পড়ে জি যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে বস্তুটি মাটিতে পৌঁছাতে কত সময় নেবে, ঠিক আছে। এইবার দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু তোমার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক হয়ে যায়। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার বেসে কিন্তু আমাদেরকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে আমাদের টাইম বের করতে গেলে কি করতে হবে, টাইম বের করতে গেলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা খাটাতে হবে। আচ্ছা যে ক্ষেত্রে দেখো এখানে 2h মানে কি, 2h মানে আমরা সকলে জানি h মানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কত না, h মানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যেটা আমাদের হাইট আছে। দেখো এক্ষেত্রে কিন্তু 2h করার পরে কত হচ্ছে 4, এটাকে কিন্তু এরা এর মতো রেখেছে, আর 10টা কি 10 কিন্তু হচ্ছে আমাদের গ্র্যাভিটি। তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কী হচ্ছে, আলটিমেটলি আমাদের অ্যান্সারটা যদি আমরা এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এটা 0.63 সেকেন্ড এর কাছাকাছি আসছে, ঠিক আছে। যেটা কিন্তু আমরা ক্লোজেস্ট কত ধরতে পারি, 0.5 সেকেন্ড ধরতে পারি। এরকম কিন্তু তোমাদের অঙ্ক দিতে পারে, ঠিক আছে। তোমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 0.5 সেকেন্ড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম, তো সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য কার কম, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গামা রেজ। আচ্ছা মনে রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য যার যত কম, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কিন্তু তার যে ভেদন ক্ষমতা হয়, ঠিক আছে, সেই ভেদন ক্ষমতা কিন্তু সবথেকে বেশি হয়। আমরা সকলেই জানি যে গামা রের যে ভেদন ক্ষমতা আছে সেটা কিন্তু অন্যান্য যে রেগুলো আছে অর্থাৎ আলফা বিটা বা এক্স রে এগুলোর থেকে কিন্তু অনেক বেশি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে লাইট ইয়ার কোনটা পরিমাপের একক, তো সঠিক অ্যান্সার কী হবে, আমরা প্রত্যেকে জানি যে ডিস্টেন্স বা দূরত্ব। আচ্ছা এবার দেখো দূরত্বে পরিমাপের সবথেকে যেটা বড় একক তার নাম কি, তার নাম কিন্তু হচ্ছে পারসেক। আচ্ছা একটা জিনিস মনে রাখবে যে 1 পারসেক মানে কত, 1 পারসেক মানে কিন্তু হচ্ছে 3.26 লাইট ইয়ার, ঠিক আছে, এটা মনে রাখবে। সরি। পরবর্তী প্রশ্ন দেখব, যে কোন বল সর্বদা আকর্ষণমূলক হয়, অর্থাৎ সর্বদা কিন্তু কি করে, সর্বদা কিন্তু আকর্ষক হয়, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে গ্র্যাভিটেশনাল বল আছে সেটা কি হয়, সেটা কিন্তু সবসময় আকর্ষক হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ধাতব তারে তাপমাত্রা বাড়লে রোধ কী হবে, এক কথায় তোমাকে বলতে চেয়েছে যে তাপমাত্রার সাথে রোধের যে সম্পর্ক আছে, ঠিক আছে, তাপমাত্রার সাথে রোধের যে সম্পর্ক আছে সেটা কেমন, তো সেটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ তাপমাত্রা যদি ইনক্রিজ হয়, ঠিক আছে, তাপমাত্রা যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যে টেম্পারেচার আছে সেটাও কিন্তু ইনক্রিজ হবে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকের যে শক্তির এসআই ইউনিট কি, তো আমরা সকলেই জানি শক্তির যে এসআই ইউনিট সেটা কি, সেটা কিন্তু তোমার হচ্ছে দেখো শক্তি মানে কি, এখানে শক্তি মানে কিন্তু হচ্ছে এনার্জি, ঠিক আছে। আচ্ছা মনে রাখতে হবে এনার্জি আর যে ওয়ার্ক আছে এদের দুজনের যে এসআই ইউনিট দুটোই কিন্তু সেম, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জুল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে কোনো বস্তুর কাজ করার ক্ষমতাকে কি বলা হয়, তো মনে রাখতে হবে কাজ করার ক্ষমতাকে কিন্তু শক্তি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে, পরবর্তী প্রশ্ন, যে ট্রান্সফরমারে কোন ধরনের কারেন্ট কাজ করে, তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ট্রান্সফরমারে কিন্তু যে অল্টারনেটিং যে কারেন্টটা থাকে সেই অল্টারনেটিং কারেন্টটা কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা এসি কারেন্ট বলে থাকি। ব্যাটারিতে কোন কারেন্ট থাকে, ব্যাটারিতে কিন্তু যে ডিসি কারেন্ট সেটা কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে উত্তল আয়না সবসময় কেমন চিত্র গঠন করে, ঠিক আছে, যে উত্তল আয়না আছে সেটা সবসময় কেমন চিত্র গঠন করে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাল্পনিক, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা ইমাজিনারিও বলতে পারি। সেটা সবসময় কী করবে না, ইমাজিনারি কিন্তু প্রতিবিম্ব তৈরি করবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বেগ ও সময়ের গ্রাফের ঢাল কি নির্দেশ করে, ঠিক আছে, বেগ ও সময়, ঠিক আছে, বেগ ও সময় মানে এখানে আমরা কি বলতে পারি, বেগ মানে আমরা বলতে পারি ভেলোসিটি। তো ভেলোসিটি যে টাইম গ্রাফ আছে সেটা সবসময় কোনটা নির্দেশ করে, দেখো ভেলোসিটি বাই টাইম সবসময় যদি আমরা করি তাহলে সেটা কি বোঝায়, সেটা কিন্তু সবসময় অ্যাক্সেলারেশন বোঝায়। আর অ্যাক্সেলারেশন মানে কি হয়ে যায়, অ্যাক্সেলারেশন মানে কিন্তু হচ্ছে ত্বরণ। তো এক কথায় আমরা বলতে পারি যে ভেলোসিটি টাইম যে গ্রাফ বা বেগ ও সময়ের যে গ্রাফ আছে সেটা কিন্তু সবসময় ত্বরণকে বুঝিয়ে থাকে।
পরবর্তী দেখব আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কাজ বা ওয়ার্ক ডান ধনাত্মক হয় যখন, কোন সময়টাতে যে কাজ সেটা ধনাত্মক হয়। ঠিক আছে, কাজ কিন্তু নেগেটিভও হতে পারে। দেখো একটা জিনিস মনে রাখবে, যদি বল আর সরণ যদি একই দিকে হয়, মনে করো কোনো একটা বস্তু আছে আর এখান থেকে আমি বল দিচ্ছি, বস্তুটা এই দিকে সরছে, এদিকে আমি ফোর্স দিচ্ছি আর এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দুটো একই দিকে হচ্ছে, তাহলে কিন্তু কাজটা কেমন হয়, কাজটা কিন্তু পজিটিভ হয়। আর যদি দুটোর অপোজিট ডিরেকশনে হয়, যে আমি এই দিকে তোমার হচ্ছে ফোর্স দিচ্ছি আর উল্টো দিকে কি হচ্ছে না আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটা কিন্তু কি হয়, ঋণাত্মক হয়। ঠিক আছে, আর শূন্য কখন হয়, যখন কিন্তু 90 ডিগ্রিতে দেওয়া হয়, যখন কোনো রকমভাবে স্থান পরিবর্তন না হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে মানুষের কানে সর্বাধিক সংবেদনশীলতা কত। তো আমাদের কান কিন্তু কতটুকু পর্যন্ত শুনতে পারে, তো আমাদের কান কিন্তু যে দেখো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 1000 হার্টজ পর্যন্ত কিন্তু শুনতে পারে। ঠিক আছে, মানে এটা কিন্তু তোমার হচ্ছে মানে আমরা কতটুকু শব্দ শুনতে পাই তার ভিত্তিতে কিন্তু কোশ্চেনটা করা হয়নি, এটা হচ্ছে কতটুকু সহনশীল। ঠিক আছে, সেটা কিন্তু জানতে চেয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন যে নিউক্লিয়ার ফিউশন কোথায় স্বাভাবিকভাবে ঘটে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সূর্য বা যে কোনো যে নক্ষত্র থাকে সেখানে কি হয়, সেখানে কিন্তু তোমার হচ্ছে নিউক্লিয়ার ফিউশনটা ঘটে থাকে। আচ্ছা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমার একটু ডাউট হচ্ছে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো এক্ষেত্রে যদি এই অপশানটা না থাকতো, মানে এই যে 20 হার্টজ যদি অপশানটা না থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশানটা সোজা হতো। দেখো মানুষের যে কান আছে সেটা কিন্তু 20 হার্টজ থেকে শুরু করে যে 20 কিলো হার্টজ পর্যন্ত কিন্তু শুনতে পারে। তো আমি বলবো তোমরা অপশান সিটাই করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আচ্ছা নিউক্লিয় ফিউশন আমরা বলছিলাম, নিউক্লিয় ফিউশন মানে কি, দেখো নিউক্লিয় ফিউশন মানে কিন্তু হচ্ছে সংযোজন, অর্থাৎ এখানে কিন্তু কি হয়, এখানে কিন্তু তোমার হচ্ছে হিলিয়াম কি করে, হিলিয়াম কিন্তু তোমার হচ্ছে মানে হিলিয়ামে কনভার্ট হয়ে যায় হাইড্রোজেন, মানে দুটো হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন মানে কিন্তু কি হয়ে যায় না হিলিয়াম তৈরি করে ফেলে। ঠিক আছে, আর এগুলো কিন্তু নক্ষত্রতে হয়, প্রচুর পরিমাণে কিন্তু তাপ উৎপন্ন হয়, প্রায় আমরা বলতে পারি 10⁻28 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সূর্য। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে রঙিন টেলিভিশনে কোন 3টি মূল রং ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো কোন 3টি মূল রং ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু কোশ্চেন করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে রেড, গ্রিন আর ব্লু। এগুলোকে কিন্তু আমরা প্রাইমারি কালারও বলে থাকি। তো এটাকে মনে রাখার জন্য কিন্তু আমরা সুনীল মনে রাখতে পারি। সু মানে কিন্তু এখানে সবুজ, নীল মানে কি, নীল মানে কিন্তু তোমার হচ্ছে নী মানে নীল, আর ল মানে কিন্তু হচ্ছে লাল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কম্পাসে বিচ্যুতি দেখা যায় কোন কারণের জন্য। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের জন্য কি হয়ে থাকে, চৌম্বক ক্ষেত্রের জন্য কিন্তু এর মধ্যে কি দেখা যায় না, এর মধ্যে কিন্তু যে বিচ্যুতি বা ডেভিয়েশন সেটা কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভরের এসআই একক কি। তো সঠিক অ্যান্সার কী হবে, ভরের এসআই একক কিন্তু হচ্ছে কেজি। আচ্ছা ভর আর ওজন এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আচ্ছা ভর মানে কি, আমরা যখন দাঁড়িপাল্লায় নিজের ওজন মাপি যেটাকে আমরা কেজি বলি, সেটা কিন্তু ভর। আর যদি ওজন কোনো বস্তুর বের করতে হয় তাহলে তার সঙ্গে কিন্তু 9.81 যোগ করতে হয়, আর এটার যে ইউনিট সেটা কিন্তু নিউটনে আসে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কেমিস্ট্রি থেকে কী কোশ্চেন করেছে, যে কোন গ্যাসটি দহন সমর্থন করে বা জ্বলতে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অক্সিজেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কি। তো সঠিক অ্যান্সার কিন্তু একদম প্রথমে যেটা হবে, এটা কিন্তু আগের দিনও তোমাদেরকে করিয়েছি, এই কোশ্চেনটা কিন্তু বহুবার পরীক্ষায় এসে, যে স্টেনলেস স্টিলের যে মেন ইনগ্রেডিয়েন্ট সেগুলো কী কী। তো একটা কিন্তু হচ্ছে লোহা। ঠিক আছে, লোহা প্লাস এখানে আমরা বলবো ক্রোমিয়াম। ঠিক আছে, লোহা প্লাস ক্রোমিয়াম প্লাস কিন্তু হচ্ছে নিকেল, এটাই কি, এটাই কিন্তু যে স্টেনলেস স্টিল আছে তার কিন্তু উপকরণ। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 18তম কোশ্চেন, যে HCl কি। তো HCl কিন্তু আমরা জানি যে একটা শক্তিশালী অ্যাসিড, আর এটা কি, এটা কিন্তু তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো আমি কিন্তু আবারও বলছি, এই যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু সব PQ বেসড নেওয়া হয়েছে। তো তোমাদের কারোর মধ্যে কিন্তু কোনো রকম ডাউট রেখো না যে এগুলো যে কোশ্চেনগুলো কখনো কখনো মনে হতে পারে সোজা। তো এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটাই যে 2018 আর প্লাস 2022-এর যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, প্লাস তার সাথে NTPC পরীক্ষার কোশ্চেনও কিন্তু এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 19তম কোশ্চেন, যে কোন গ্যাসটি মার্স গ্যাস। তো মার্স গ্যাস কাকে বলে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিথেন, আর মিথেনের সংকেত কি, মিথেনের সংকেত কিন্তু হচ্ছে CH4। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে কোন ধাতু জলে ভাসে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি না, জলে ভাসে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম কিন্তু এতটাই হালকা যেটা কিন্তু জলে ভাসে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে ভিনিগারের প্রধান উপাদান কি। তো আমরা সকলেই জানি ভিনিগারের মধ্যে কি থাকে, ভিনিগারের মধ্যে কিন্তু যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, অ্যাসিটিক অ্যাসিডের যে 5% জলীয় দ্রবণ বা দ্রবণ সেটাকে কিন্তু ভিনিগার বলা হয়ে থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কিন্তু হচ্ছে CH3COOH, এটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে দ্রবণের যদি ঘনত্ব বাড়ে তাহলে স্ফুটনাঙ্কের উপরে কি প্রভাব পড়বে? দেখো দ্রবণ বা কোনো দ্রবণের যদি বা কোনো সলিউশনের যদি ঘনত্ব বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে স্ফুটনাঙ্ক আছে, বা স্ফুটনাঙ্ক মানে কি, স্ফুটনাঙ্ক মানে কিন্তু হচ্ছে যে বয়েলিং যে পয়েন্টটা আছে সেই বয়েলিং পয়েন্টটা কী হবে, বয়েলিং পয়েন্টটা কিন্তু ইনক্রিজ হবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে তামা কোন বিক্রিয়ায় সবুজ হয়ে থাকে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে যে অক্সিডেশন, বা তামাকে যদি অক্সিডাইজড হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু সেটা কি হয়, সেটা কিন্তু তোমার হচ্ছে সবুজ রঙের হয়ে যায়। আর এর জন্য মেনলি কী দায়ী, এর জন্য কিন্তু মেনলি তোমার হচ্ছে যে ময়েশ্চার, সেটা কিন্তু দায়ী। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 24তম কোশ্চেন কি বলেছে, যে বন্ধুত্বপূর্ণ গ্যাস কাকে বলে? তো এই যে কোশ্চেনটা আছে প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনটা এসেছিল, তো এই কোশ্চেনটা নিয়ে একটু কনফিউশন আছে। দেখো অ্যান্সার কিতে কিন্তু নাইট্রোজেন দেওয়া হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 25তম কোশ্চেন, যে কোনটি শুষ্ক বরফ? তো শুষ্ক বরফ আমরা কি বলি? দেখো যেটা সলিড, যেটা কার্বন ডাইঅক্সাইড থাকে সেই সলিড কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 26তম কোশ্চেন কি বলেছে, যে ইলেকট্রোলাইসিসে ক্যাথোডে কি ঘটে? তো দেখো অ্যানোডে কি ঘটে সেটা কিন্তু তোমাদের আমি আগের দিনই বলেছিলাম। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু এরকমই হয়, কোনো শিফটে জিজ্ঞাসা করে অ্যানোডে কী থাকে, আর কোনো শিফটে কিন্তু জিজ্ঞাসা করে ক্যাথোডে। তো অ্যানোডে কী হয়, দেখো অ্যানোডে কিন্তু আমাদের যেটা হয় সেটা কিন্তু অক্সিডেশন হয়। তাহলে ক্যাথোডে কী হবে, ক্যাথোডে কিন্তু অবশ্যই রিডাকশন বা বিজারণ হবে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো যে ব্রোঞ্জ কোন কোন ধাতু দিয়ে তৈরি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে Cu+Sn, এটাকে আমরা বলতে পারি কি কপার, ঠিক আছে, কপার প্লাস টিন দিয়ে কিন্তু ব্রোঞ্জ তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 28তম কোশ্চেন, যে কোন গ্যাসটি শ্বাসরোধ ঘটায়? তো এর মধ্যে কোন গ্যাসটি শ্বাসরোধ ঘটায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বন মনো অক্সাইড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ডায়মন্ড ও গ্রাফাইট উভয় কোনটির রূপ? তো সঠিক অ্যান্সার কী হবে, উভয় কিন্তু কার্বনের অ্যালোট্রপ, ঠিক আছে, উভয় কিন্তু কার্বনের কি না, কার্বনের কিন্তু উভয়ের অ্যালোট্রপ, ঠিক আছে। আমি আবারও বলছি, কারোর মনে কিন্তু কোনো রকম সন্দেহ রেখো না, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কি করা হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে TNT কোন ধরনের পদার্থ? তো দেখো TNT মানে কি, TNT কিন্তু হচ্ছে একটা এক্সপ্লোসিভ। এইবার এই যে TNT আছে এর যে ফুল ফর্ম সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে TNTর ফুল ফর্ম কী। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন বায়োলজি থেকে, যে প্রোটিনের গঠনমূলক একক কী? তো প্রোটিন কিসের তোমার হচ্ছে পলিমার? প্রোটিন কিন্তু যে অ্যামিনো অ্যাসিড থাকে সেই অ্যামিনো অ্যাসিডের কিন্তু বহুলক হয়ে যাচ্ছে কি না, প্রোটিন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 32তম কোশ্চেন, যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? তো মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কি বলা হয়, পাওয়ার হাউস অফ দি সেল বলা হয়, তাই না, পাওয়ার হাউস অফ দি সেল। আচ্ছা কিচেন কাকে বলে? কিচেন কিন্তু আমরা জানি ক্লোরোপ্লাস্টকে কিন্তু কিচেন বলা হয়। আচ্ছা ব্রেন কাকে বলে? ব্রেন কিন্তু আমরা জানি যে নিউক্লিয়াসকে ব্রেন বলা হয়। আর স্টোরেজ হাউস কাকে বলে? যে ভ্যাকিউল থাকে সেই ভ্যাকিউলকে কিন্তু স্টোরেজ হাউস বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 33তম কোশ্চেন, যে হৃদয়ে পেসমেকার। আচ্ছা পেসমেকারটা কী জিনিস? আমাদের হৃৎপিণ্ডে যে পেসমেকার থাকে, দেখো এখান থেকেও কিন্তু কোশ্চেন করে, তো যে পেসমেকার থাকে সেটা আসলে কি, সেটা কিন্তু আসলে এসএ নোড, ঠিক আছে, সাইনো অ্যাট্রিভিয়ান নোড, এটা কিন্তু এসএ নোড, এটাকে কিন্তু পেসমেকার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 34তম কোশ্চেন, যে কোন রক্তনালীতে অমিশ্র রক্ত বহন করে না? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পালমোনারি ভেইন, ঠিক আছে, পালমোনারি ভেইন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 35তম কোশ্চেন, যে বাইল জুস কে উৎপন্ন করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিভার, ঠিক আছে, লিভার কিন্তু এটা উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন, যে মানুষের চোখের লেন্স কোন ধরনের? তো দেখো এটা কিন্তু তোমার হচ্ছে কনভেক্স, কিন্তু এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ কনভেক্স, এটাকে কিন্তু বাই কনভেক্স বলা হয়। কি বলা হয়? এটাকে কিন্তু বাই কনভেক্স বা দ্বি উত্তল বলা হয়, ঠিক আছে, অনেক সময় কিন্তু বাংলাটাও দিয়ে দেয়, তো এটাকে কিন্তু দ্বি উত্তল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এটিপি সংশ্লেষণ কোথায় হয়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো এটিপি সংশ্লেষণ যেটা হয়ে থাকে এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, যে একমাত্র উড়তে পারে সরি উঠতে না পারা পাখি কোনটা? তো এটা কিন্তু হচ্ছে পেঙ্গুইন। পরবর্তী প্রশ্ন দেখবো, এটা কিন্তু এভলিউশন চ্যাপ্টার থেকে দিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো, যে মানুষের দেহের সবথেকে বড় গ্রন্থি কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবথেকে বড় যেটা গ্ল্যান্ড আছে সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে লিভার। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, যে কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট? অ্যান্টিঅক্সিডেন্ট কোন ভিটামিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু হচ্ছে একটা অ্যান্টি
অক্সিডেন্ট, অনেক সময় কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আর একটা কোশ্চেনও আসে কিন্তু কোন ভিটামিনকে তোমার হচ্ছে হরমোনও বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন ডিকে কিন্তু হরমোনও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কে, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ইনসুলিন, প্যানক্রিয়াস, আইলেটস অফ ল্যাঙ্গারহেডস। পরবর্তী প্রশ্ন দেখব যে নাইট ব্লাইন্ডনেস কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, তো ভিটামিন এ, রেটিনল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে বা জেনারেল সায়েন্স থেকে, যে গ্লোবাল ওয়ার্মিং প্রধানত কোন গ্যাসের কারণে হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তোমরা তোমাদের পরীক্ষায় গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড একটা জিকে, তা না হলে একটা সায়েন্সের কিন্তু কোশ্চেন পাবেই পাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে পৃথিবীর সবথেকে শক্তিশালী গ্রিন হাউস গ্যাস কোনটা, তো সবথেকে শক্তিশালী গ্রিন হাউস গ্যাস কিন্তু হচ্ছে মিথেন, বা এটাকে কিন্তু কি বলা হয়, এটাকে কিন্তু মার্স গ্যাসও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 45তম কোশ্চেন, যে ব্লুবেরি সিনড্রোম কোন কারণের জন্য হয়ে থাকে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাইট্রেট, ঠিক আছে। নাইট্রেট থেকে কি হয়, নাইট্রেট থেকে কিন্তু এই যে ব্লুবেরি যে সিনড্রোমটা আছে, সেই ব্লুবেরি সিনড্রোমটা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা, তো এটা জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন, কিন্তু সায়েন্সের মধ্যেই পড়ছে, আমরা সকলেই জানি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 47তম কোশ্চেন, যে ওজোন স্তর কোথায় থাকে, এটাও কিন্তু একটা খুব সোজা কোশ্চেন, সকলে পারবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 48তম কোশ্চেন, যে WHO এর সম্পূর্ণ রূপ কি, এটাও কিন্তু পারবে, এটা তোমাদের জন্য HW থাকছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকের 49তম কোশ্চেন, যে একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিনাস, বা এটাকে কিন্তু শুক্রও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 50তম কোশ্চেন, যে ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাবে সিসমোগ্রাফ, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো কমেন্টে তোমরা জানাতে পারো। কোশ্চেনের লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, যেহেতু প্রথম দিকের এক্সামগুলো তোমাদের চলছে, তোমাদের এক্সাম 27 তারিখ থেকে শুরু হয়েছিল, তো দেখো এখন কিন্তু কোশ্চেনের যে লেভেলগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তো সেরকম কোশ্চেন কিন্তু আনার চেষ্টা করা হচ্ছে। এই যে অনগোয়িং যে এক্সাম যেগুলো চলছে সেগুলোর তো কোশ্চেন অ্যানালিসিস ব্যান আছে সরকার থেকে, সেই জন্য করা সম্ভব নয়, কিন্তু এই যে লাস্ট মিনিট সাজেশনের যে ক্লাসগুলো চলছে এখান থেকে তোমরা উপকার পাবে, এটা কিন্তু আমার একদম সম্পূর্ণ বিশ্বাস। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।